গিনি শোনো শোনো, আমি গীতাকে দেখেই চলে যাবো। আমি গীতাকে জাস্ট একবার দেখতে চাই। তুমি দেখবে না, তুমি ওর মুখ দেখবে না। তুমি যদি ওর মুখ দেখো না, তাহলে আমার মরা মুখ দেখবে তুমি, বুঝতে পেরেছো? তুমি ফিরে এসো, তুমি এক্ষুনি ফিরে আসবে, না হলে কিন্তু আমি ক্যাওস করবো। ফিরে এসো এক্ষুনি। আসছি। ছোটবাবু বলছি পদ্ম। ছোটকা, কেমন আছেন? আপনিও বুঝি আমায় বকাবকি করবেন? বড়বাবু যেমন এসে বকাঝকা করে গেছেন। জানেন, বড়বাবুই ঠিক ছিল, বড়বাবুই ঠিক ছিল। সেদিন আমার চলে গেলেই ভালো হতো। এখন আমার একুল ওকুল সব যাবে, সব। তুই কি বলছিস পদ্ম? হ্যাঁ, এখন আমার একুল ওকুল সব চলে গেল, সব চলে গেল। জানেন, এই পৌষ মাসটার পর আমি এখানে থাকবো না। আমি চলে যাব আমি। তুই আমাদের বাড়িতে থাকবি, যেরকম আগে থাকতিস। তুই এখানে আসবি, এখানে থাকবি, তোর কোনো চিন্তা নেই। তুই যেমন ছিলি আমাদের বাড়িতে মেয়ের মতো। কোথায় আর বাড়ির মেয়ের মতো ছিলাম? তাহলে তো আজ আমার সাথে যা হয়েছে বাড়ির সবাই প্রতিবাদ করতো না? বলুন, আপনি বলুন না। আজ ইলিন দিদি, ঈশা দিদি, মিশা দিদি, এদের সঙ্গে যদি অসভ্যতাটা হতো, অন্যায়টা হতো বাড়ির সবাই, তাহলেও কি চুপ করে থাকতো? ওরা বাড়ির মেয়ে, পরিচারিকায় থাকে, বাড়ির মেয়ে হয় না তো। হ্যাঁ, আমি মাঘ মাস পড়লেই এখান থেকে চলে যাব। আসলে গরিব তো, আমাদের ইজ্জতের কোনো দাম নেই, আমাদের কোনো সম্মান নেই। কে বলেছে তুই এই বাড়িতে থাকবি? আমি তো থাকার ব্যবস্থা করব। তুই আমার মেয়ের মতন থাকবি, তুই থাকবি পদ্ম, তুই লড়বি। আমি তোর জন্য ওকে ঠিক করে দেবো। আরে দরকার নেই ওই অ্যাডভোকেট গাঙ্গুলি, দরকার নেই অভিজিৎ মুখার্জি, কারোর দরকার নেই। এই কেস থেকে পিছু হটবি না পদ্ম। তোর সঙ্গে অন্যায় হয়েছে, তুই নিজে তার প্রতিবাদ করবি, তুই নিজে সামনে আসবি, তুই নিজে গিয়ে ধর্মাবতারের সামনে দাঁড়িয়ে বলবি যে তোর সঙ্গে কি কি হয়েছে। আমি বলছি পদ্ম, পিছিয়ে যাস না, তুই হেরে যাস না তুই পদ্ম, আমি বলছি তোকে। হ্যালো 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 পদ্ম, শুনতে পাচ্ছিস আমার কথা? পদ্ম, আমার এত মানসিক জোর নেই, আমার এত ক্ষমতা নেই। আমি শুধু চিনি আপনাদের বাড়ির ওই কটা ঘর আর ওই উকিল দিদিকে। আমি কোর্টে গিয়ে কি করব? আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। তুই পারবি, তোকে পারতে হবে পদ্ম। তোর সঙ্গে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ তোকে করতে হবে পদ্ম। দরকার নেই অ্যাডভোকেট গাঙ্গুলি, কারোর প্রয়োজন নেই। শোন, আমি তোকে বলছি, আমি তোর পাশে আছি, আমি তোকে সুবিচার পাইয়ে ছাড়বো। তাহলে আমার নামও প্রলয়জিৎ মুখার্জি নয়। বাহ, চমৎকার। বাড়ির পরিচারিকার সঙ্গে কথা বলে তাকে প্রভোগ করছো পরিবারের বিরুদ্ধে। প্রভোগ করছি তার কারণ আছে, তবে পরিবারের বিরুদ্ধে নয়, কৃপানের বিরুদ্ধে। ওই ছেলেটা মদ খেয়ে পদ্মর সঙ্গে অসভ্যতা করেছে, তার শ্লীলতাহানি করেছে।
দোহাই প্রলয়, প্লিজ প্লিজ ওই অ্যাডভোকেট গাঙ্গুলির মতন করে কথা বলো না, ওকে মানায় না। পেশায় তোমার কর্তা উকিল, তুমি নও, তাই নিজের এখতিয়ারের মধ্যে থাকো। কৃপানের পরিবারের মেয়ে এই পরিবারের বউ হয়ে আসছে প্রলয়, তাই ওদের পরিবারের বিরুদ্ধে আঙ্গুল তোলা, ওদের পরিবারের সম্মানহানি করলে আমাদের গায়ে এসে পড়বে, সেটা কি তুমি বুঝতে পারছো? তাই দয়া করে নিজের নাক কাটিয়ে অন্যের যাত্রা ভঙ্গ করো না প্লিজ। এই পদ্ম, তো লজ্জা করে না? এই বাড়ির নুন খেয়েছিস তুই, ভুলে গেছিস সেটা? নেমো খারাম কথা করে। আমি 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 নেমো খারাপ নই। হ্যাঁ তুই নেমো খারাম। শোন, এখানে আর তোর কোনো জায়গা হবে না, বুঝতে পেরেছিস? তুই এখান থেকে চলে যা, এই শহরে আর তোর কোনো জায়গা হবে না, তুই চলে যা এখান থেকে, বুঝতে পেরেছিস? বাহ, চমৎকার। পুরো শহরে ওর কোনো জায়গা নেই কেন? এ শহরের ঠেকা কি তোমরা নিয়ে রেখেছো নাকি? বাহ বৌদি বাহ। প্রলয়, আমার সাথে ঠিক করে কথা বলো। আমি কোনো ভুল কথা বলছি না বৌদি, আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। আমার সত্যি উচিত অ্যাডভোকেট গাঙ্গুলির সঙ্গে দেখা করার। আমার উচিত তার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করার যে একটা গাড়ি, একটা বাড়ি, সোনা দানা তার কাছে এত মূল্যবান, সেটা একটা মেয়ের ইজ্জতের থেকে এত বেশি, তার সম্ভ্রমের থেকে বেশি, তার আব্রুর থেকে বেশি। প্রলয়, হ্যাঁ বড় বৌদি, আমি খুঁজে বার করবই অ্যাডভোকেট গাঙ্গুলিকে। আর আমার ধারণা ওই মেয়েটা এত সহজে বিক্রি হবার নয়। ওর মা ওকে প্রেসার দিয়ে আটকে রাখার চেষ্টা করছে। তবে আমি বলে দিচ্ছি, ও হচ্ছে ধিকি ধিকি জ্বলতে থাকা ছাই চাপা আগুন। দেখে নেবে একদিন বড় অগ্নিশিখা হয়ে জ্বলবে ও। কোর্টে যাবে, আমার বর্দার বিরুদ্ধে কোর্টে দাঁড়াবে, কেসটা জিতবে, কৃপানকে শাস্তি দেবে, এটা আমার ধারণা। আর আমার ধারণা ভুল হওয়ার নয়। কোর্ট অব্দি ওকে যেতে দেবো না। অনেক টাকা খরচা করে ফেলেছি প্রলয়, অনেক টাকা। কোর্ট অব্দি অ্যাডভোকেট গাঙ্গুলির মা ওকে যেতে দেবে না, কিছুতেই না। এভাবে পথ আটকাচ্ছিস কেন? কি হলো? পথ আটকাচ্ছিস কেন এভাবে? সরে যা এখান থেকে, সরে যা। সরে যাওয়ার জন্য তো আমি পথ আটকাইনি। অ্যাডভোকেট মুখার্জি, আপনার জন্য একটা উপহার এনেছি। কি উপহার? এই দেখুন। কি এগুলো? এতে একটা কাঞ্জিভারাম শাড়ি আছে, এই 10-12 হাজার টাকা দাম হবে আমার ধারণা। আর এর মধ্যে সোনার গয়না আছে, একটা হার আছে, একটা দুল আছে, আর এই ফাইলে ফ্ল্যাটের সমস্ত কাগজপত্র আছে। ওকালতি ছেড়ে সওদাগরি শুরু করে দিয়েছেন, ব্যবসা শুরু করেছেন, দালালি শুরু করেছেন। মুখ সামলে কথা বলো, এসব বন্ধ করো। এই কি করছিস তুই? বন্ধ কর এগুলো। কোর্টের মধ্যে কেন এনেছিস এগুলো? দেখাচ্ছি কোর্টে জেতার সবচেয়ে সহজ নমুনা, কি করে কেসে জেতা যায়। যখন অগ্নিজিৎ মুখার্জির মতো লোকেরা কোর্টের ভেতরে হালে পানি পায় না, তখন কোর্টের বাইরে সোনা দানা পয়সা করি এই সমস্ত ছুঁড়ে একটা মানুষকে কিনে কেস জেতার চেষ্টা করে, তাই না অগ্নিজিৎ মুখার্জি? এই অ্যাডভোকেট গাঙ্গুলি, বিহেভ ইয়োরসেলফ। এসব এখান থেকে নিয়ে যাও, আমার একটা সম্মান আছে। এসব কি করছো?
দেখাচ্ছি, কোর্টের লোকজনদের দেখাচ্ছি আমার পরিবারে ঢুকে টাকা দিয়ে আমার পায়ে বেড়ি পড়াবার চেষ্টা করা হচ্ছে। কোর্টের লোকেরা জানুক আসলে ঘুষ নেওয়া যতটা অন্যায়, ঘুষ দেওয়াটাও ততটাই অন্যায়। আমার বাবার রক্ত নাকি খারাপ, আমি নাকি ঘুষ খাই, তাই ঘুষ দিচ্ছে কে? ভজন মিত্রের আপনার মতো লোকেরা। আপনি কি অ্যাডভোকেট গাঙ্গুলির মা বলছেন? কি হলো? যা বলছি শুনুন। আপনার শাড়ি নিয়ে, গয়না নিয়ে, ফ্ল্যাটের সমস্ত পেপারস নিয়ে কোর্টে গেল আপনার মেয়ে, আর আপনি আটকালেন না। কি চাইছেন আপনি? হ্যাঁ, কি চাইছেন? এ হাতে সবকিছু আমার কাছ থেকে নেবেন আর আমার সাথেই বেইমানি করবেন? পদ্মর শ্লীলতাহানির কেসের জন্য না আমি হাজারো সাত্ত্বিককে ছাড়তে পারি, হাজারো গিনি মুখার্জির সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারি, কিন্তু নিজের নীতি, নিজের আদর্শ ছাড়তে পারি না মা। গীতা LLB, গীতা LLB।